কাটছে ভয়। বেলেঘাটায় জনরোষে রাজু নস্করের সাগরেদ। তৃণমূল নেতা রাজু নস্করের অফিসে স্থানীয়দের বিক্ষোভ। একের পর এক বেআইনি নির্মাণে বুলডোজার চলেছে রাজু নস্করের। এমনকি এই অভিযোগও সামনে এসছে যে 25 থেকে 30 লক্ষ টাকা নিয়েও তাদের ফ্ল্যাটের দেওয়া হয়নি, সেই ফ্ল্যাটের কোনো রেজিস্ট্রেশন নেই, সেই ফ্ল্যাটের কোনো মিউটেশন নেই। আর তারপর সঙ্গত কারণে কিভাবে জনরোষ আছড়ে পড়লো এই রাজু নস্করের সাগরেদের ওপর, তার ঘনিষ্ঠের ওপর, ছবিটা একবার দেখুন। কেন এগিয়ে যা স্বজনভাবে ঝুমতে আছে। কেন এগিয়ে যা স্বজনভাবে ঝুমতে আছে। প্রত্যেকের জমি, আমার জমি কেড়ে নিয়েছে। আমার কিচেনগুলো 150 আমার 15.5 জমি কেড়ে নিয়েছে 6 লাখ টাকা দিয়ে। রাজু নস্কর, আমরা বলেছি দেবো না, আমাদের দোতলা বাড়ি করা ছিল, আমাদের জমি দেবে বলে রীতিমতো ঠেট করছে এবং কারেন্ট কেটে দিয়েছে। পুলিশে কোথায় যাবো? ওই তো পুলিশ। হ্যাঁ, অভিযোগ করেছিল, আমাকে মারধর করেছিল, 100 জন ছেলে নিয়েছে। ফলে বুঝতে পারছেন এই রাজু নস্কর মানে কত মানুষকে, কার্যত শুধু বেলেঘাটার কথা যদি বলেন, কত মানুষকে পথে বসিয়ে দিয়ে গেল। এই রাজু নস্কর আপনারা শুনছেন যে ঠিক যেমন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ শোনা যেত, এই রাজু নস্করের বিরুদ্ধে বেলেঘাটাতে একই অভিযোগ। স্থানীয়রা বলছেন এই বেলেঘাটার ত্রাস রাজু নস্কর বলে বেড়াতো আমিই পুলিশ, আমিই কোর্ট। এরা সমাজের বিষদাঁত, এদের গোড়াতেই উপড়ে ফেলা প্রয়োজন ছিল। তা না করে প্রতীকদা আরো ভালো বলতে পারবেন যে এই রাজু নস্কর এবং রাজু নস্করদের কি কারণে সযত্নে লালন পালন করা হয়েছে, কোন রাজনৈতিক স্বার্থে, যে কারণে আজকে জনরোষের মুখে পড়তে হচ্ছে তার সাগরেদদের। দেখুন, আপনাদের মনে আছে, দর্শকদেরও মনে আছে যে কসবা ল কলেজের ঘটনায় দেওয়ালে লেখা থাকতো যে মনোজিৎ ইজ ইন আওয়ার হার্ট, এটা লেখা থাকতো। এই রাজু নস্করের জন্মদিন এখানে পালন হয় বেলেঘাটার পুরো রাস্তাটা জুড়ে আলোকিত হয়ে। দাদার জন্মদিন, প্রত্যেক পাড়ার মোড়ে মোড়ে কেক কাটা হয়, আর যাদের মারা হচ্ছে তারা হচ্ছে গিয়ে এই কেক কাটে। এই পুরো আলো ছায়া সিনেমা হল থেকে পুরো রাস্তায় অন্য কোনো প্রমোটার কোনো কিছু করতে পারবে না, শুধু রাজু নস্করের ফ্ল্যাট থাকে। এই রাজু নস্করের ফ্ল্যাট যারা যারা নিয়েছে আজকে প্রত্যেকে তারা প্রতারিত হয়েছে, চিটিং হয়েছে তাদের সাথে, এবং তাদের সঙ্গে প্রত্যেকে কাগজ দিয়েছে। কিন্তু যারা জমি দিয়েছে সেই জমির মালিকদের 4 তলা দেবে বলে তাদেরকে ইল্লিগাল ভাবে ব্যাংকের থেকে, কেএমসি থেকে, নেক্সাসে তারা হচ্ছে গিয়ে এই প্ল্যান স্যাংশন করেছে। এক্সিস্টিং প্ল্যানে G+3 আর তারপরে প্রপোজড 4th ফ্লোর করে পরে একটা আলাদা কাগজ দিয়ে দিয়েছে যেটা জাল কাগজ। এবং যারা জমি দিয়েছে, যারা সেই ফ্ল্যাট কিনেছে, ব্যাংক লোন দিয়েছে, আজকে সঙ্গত কারণে কেএমসি যখন তাদের বাড়িগুলোতে নোটিশ দিচ্ছে, এই যে যারা লোন নিয়ে সর্বশান্ত হয়ে যারা এই ফ্ল্যাট কিনেছে, লোন নিয়েছে, তাদের আজকে রাতের ঘুম উড়ে গেছে। আজকে আমি বলছি যে যারা কিনেছে তাদের উপরে রোষানল না হয়ে তাদেরকে সময় দিয়ে অন্যদের, আমি বলছি যারা এই নেক্সাস করেছে, যারা কেএমসিতে এই প্ল্যান পাস করেছে, যারা এই শিয়ালদা কোর্টে যারা এই সঙ্গে রেজিস্ট্রি করেছে, প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। না হলে কিন্তু আগামী দিনে এরাই ভোল বদলে দিয়ে বিজেপিতে গিয়ে এই পশ্চিমবঙ্গে সর্বনাশ করবে। যদি এখানে শিল্প আনতে হয়, যদি এখানে বেআইনি নির্মাণ রুখতে হয়, সাজা দিতে হবে শুধু এদের নয়, এদের সঙ্গে যারা জড়িত আছে, একেবারে জড়িত তাদের সাজা দিতে হবে। যারা মাথা রয়েছে সেই পর্যন্ত যেন তদন্তকারী আধিকারিকেরা পৌঁছে এটা নিশ্চিত করতে হবে। কিন্তু আমি বলছি এই রাজু নস্কর প্রচুর মানুষকে ঠকিয়েছে। একজনের বক্তব্য আপনাদের শোনালাম, আরেকজনের বক্তব্য শুনুন।
রাজু নস্কর থেকে ফ্ল্যাট পারচেস করেছিলাম। তো এই যে আমার কাছে শুধু মানি রিসিভ কাগজ, আর আমার কাছে কোনো কাগজ দেয়নি। আমরা 25 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা নিয়েছিলাম। বারবার বললে আমাদেরকে হুমকি দিচ্ছিল। তো আমরা সিএম এর কাছে একটাই আমার কাছে অনুরোধ আছে যে ফ্ল্যাটটা আমাদের একটু বাঁচান। আমাদের একটু শুভেন্দু স্যারকে অনুরোধ একটু টাইম দিতে বলুন, যে আমরা সব কাগজপত্র রেডি করে আমরা মানে কর্পোরেশনে জমা দেবো। একটু স্যারের কাছে আমার কাছে অনুরোধ, নাহলে বয়স্ক বাবা বাড়ি দাঁড়াতে পারবো না, সিরিয়াসলি দাঁড়াতে পারবো না। মানে ব্যাগে লোড আছে, বাইরের কয়টা আমার কয়টা সব দেওয়া কি সব শেষ হয়ে গেছে, তারও জায়গা নেই। আমরা সমস্ত পয়সা পেমেন্ট করে দিয়েছি মানি রিসিপ্ট ছাড়া, আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। আমাদের ওপর থেকে কোর্ট অর্ডার এসছে, 24 ঘন্টা টাইম দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে, যাতে আমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে ওখানে সাবমিট করতে পারি, কিন্তু আমরা কোনো ডকুমেন্টস কোথায় পাবো? এই রাজু নস্কর কি করতো জানেন? এই রাজু নস্কর গোড়াতে আলো ছায়া সিনেমা হলে তার প্রথমে পপকর্ন বিক্রি করতো, টিকিট ব্ল্যাক করতো, একটা সময় ট্যাক্সি চালাতো। তারপরে 2011 যখন পরিবর্তন এলো, তৃণমূল কংগ্রেসের সংস্পর্শে এসে প্রমোটিং থেকে শুরু করে প্রমোটিংয়ে হাত পাকালো, এবং তারপর আজকে সেই আঙুল ফুলে কলা গাছ হয়েছে। মূল প্রশ্ন হচ্ছে সায়ন্তন দা, এই রাজু নস্কর তো আর একদিনে রাজু নস্কর হয়নি, দিনের পর দিন এরা ব্যবহৃত হয়েছে, এদের ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে, এবং এরা পলিটিক্যাল পার্টির ছত্র ছায়া, এরা নিজের আখের গুছিয়েছে এত এত মানুষের রক্ত বা পরিশ্রম করা রক্তকে জল করে। আমি একদম এবিপি আনন্দের ক্যামেরায় অন রেকর্ড বলছি, 2024 লোকসভা ভোটের সময় এর নির্বাচনের দিন একে দুজন বিধায়কের অফিসে উপস্থিত ছিল। যেদিন নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার বিধায়করা এর অফিসে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেছে। এত এদের ক্ষমতা। কলকাতার বুকে রাজু নস্কর, কোথাও সোনাপাপ্পু, সন্দেশখালিতে শাহজাহান, কোথাও জাহাঙ্গীর, এরকম জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেস ভয়ের পরিবেশ তৈরি করেছে। আমি ওই একজন মহিলা বলছিলেন যে তাদের কাছে কোনো মানি রিসিট নেই, মানে এক প্রকার ডাকাতি করেছে, টাকাগুলো কেড়ে নিয়েছে। আজকে পশ্চিমবঙ্গের এই যে ভয়ের বাতাবরণ, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি এই টাকা কিন্তু শুধু রাজু নস্করের কাছে নেই, এই টাকা কিন্তু শুধু সোনাপাপ্পুর কাছে নেই, এই টাকা শুধু শান্তনু বিশ্বাসের কাছে নেই, এই টাকা কিন্তু একদম সর্বোচ্চ স্তর অবধি পৌঁছেছে। তার জন্য সেদিন পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, তাদের ব্যবস্থা নিতে দেওয়া হয়নি। পুলিশ চাইলে কি না কি করতে পারে। ভাবুন তো, অত বড় একটা গুন্ডা হাওড়ার, কি সিং নাম, সলিলবাবু বলতে পারবেন, তাকে কালকে প্যারেড করিয়েছে এক প্রকার পুলিশ হাওড়াতে, যার ভয় সবাই কাঁপতো এককালে। পশ্চিমবঙ্গের পুলিশ হোক, কলকাতার পুলিশ হোক, ভারতের পুলিশ হোক, 48 ঘন্টা সময় লাগবে রাজু নস্করদের ঠিক করে দিতে। 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে একদম পুরো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু প্রশাসন সেদিন চায়নি, কারণ এরা টাকা তোলে এভাবে আর সর্বোচ্চ স্তর অব্দি জমা দেয়। কেমন ভয়ের পরিবেশ দেখলেন না ফলতাতে? ভয় মিটে গেল, পুষ্পা পালিয়ে গেল। যখনই ভয় কাটবে, পুষ্পা থাকবে না। আজকে পশ্চিমবঙ্গের এই যে ভয় মুক্ত সমাজ, ভরসাকে আনা, এটা পশ্চিমবঙ্গ সরকারের কাজ, এবং রাজ্য সরকারের নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই সরকার সেই কাজ করে দেখাবে, এই বিশ্বাস আছে। দেখুন, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, এটা হচ্ছে একেবারে গিভ অ্যান্ড টেক সম্পর্ক। মানে ক্রিমিনালদের ব্যবহার করে পলিটিশিয়ানরা, তাদের একটা ছত্র ছায়া দেয়, এবং ক্রিমিনালরা পলিটিশিয়ানদের কাছে সেই একটা প্রোটেকশন পাওয়ার পর তারা নিজের আখের গোছা এবং তাদের ব্যবসাকে, অবৈধ কারবারটাকে দিনের পর দিন বাড়িয়ে চলে। যার সব থেকে বড় উদাহরণ হচ্ছে রাজু নস্কর। এবং এই একই কারণে সলিলদা, আপনি মানবেন যে মাসের পর মাস, বছরের পর বছর ভুরি ভুরি অভিযোগ আসা সত্ত্বেও কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেওয়া হয় না। না, নেওয়া তো হবে না। এই কারণ তো পার্ট অফ বেনিফিশিয়ারি, এ পার্ট অফ বেনিফিট, যেটা ও ইললিগাল বা ইলগটন মানি যেটা রোজগার করছে, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা যেটা করছে, সেটা তুমি খোঁজ নাও। এখন তো দিস ইজ দ্য রাইট টাইম। ওকে নানা কেসে যেরমভাবে ও অ্যারেস্ট হয়েছে, ওকে পুলিশ কাস্টডিতে নিয়ে কে কে বেনিফিট পেয়েছে, ওর স্টেটমেন্ট পার্সু করে তো সেই লোকগুলোকে ধরতে হবে, তবেই তো তুমি মাথা অবধি যেতে পারবে। কে রাজু নস্কর, কে তার সঙ্গে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছে, সাধারণ লোক চট থাপ্পড় মারছে, জুতোর বাড়ি মারছে, শেষ হয়ে যাবে না তো? আমার কথা হচ্ছে এই সমস্ত কেসকে আমি পুলিশ অথরিটিকেও অনুরোধ করব, একটা বড় একটা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম করে সে এই ওদের স্টেটমেন্ট পার্সু করে কারা কারা এই ইললিগাল বেনিফিট, কারা কারা তার ভাগিদার হয়েছে, কোথায় কোথায় গেছে, কোন কোন মন্ত্রীর কাছে গেছে, কোন কোন অধিনায়কের কাছে গেছে,
ক্যামাক সিটে গেছে কিনা, ভবানীপুরে গেছে কিনা, এক এক করে রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে হবে, সেই লোকগুলোকে অ্যারেস্ট করতে একেবারে হবে। অর্ণব এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।